বিঘা বিঘা সরকারি জমি জবরদখল, মাতলা নদীর চর জুড়ে বেআইনি নির্মাণ, তৈরি হয়েছে বিশাল বৃদ্ধাশ্রম, প্লট করে বিক্রি করা হয়েছে সরকারি জমি। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এমনই গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছিল। এবার কালীঘাট তৃণমূলের এই বিধায়ককে নোটিশ ধরালো ক্যানিং মহকুমা শাসকের দপ্তর। 15 দিনের মধ্যে চাঁদমণি বৃদ্ধাশ্রমের জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। 15 বছরে এরা গোটা পশ্চিমবঙ্গকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছিল, আর এই বাপের সম্পত্তি ভেবে গোটা ক্যানিং জুড়ে সমস্ত অবৈধ নির্মাণ। ক্যানিংয়ের চাঁদমণি বৃদ্ধাশ্রমে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন, সাজানো পার্ক, পাশেই ভেরি, সেখানে বোটিং এর ব্যবস্থা, রাস্তার ওপারে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। এসব ছবি আগেই সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল মাতলা নদীর চর বুঝিয়ে সরকারি জমি জবরদখল করে এসব অবৈধভাবে তৈরি করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। পাট্টা পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে। সব নদী অপরিচিত লোকজন, সমাজবিরোধী লোকজনের এখানে আড্ডা, এবং শুনছি যে এই বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে। সরকারি জমি জবরদখলের অভিযোগে এর আগে এসডি অফিসে তলব করা হয় কালীঘাট তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসকে। এবার 15 দিনের মধ্যে ওই জমি খালি করতে নির্দেশ দেওয়া হলো। মাতলা নদীর যত চর সেটা অবৈধভাবে বিক্রি করেছে। স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের অভিযোগ আছে যে এই বৃদ্ধাশ্রমের আড়ালে, এই অবৈধ বৃদ্ধাশ্রমের আড়ালে প্রচুর অবৈধ কাজ কারবার চলতো। নির্বাচনের পর থেকে আমার বিরুদ্ধে একাধিক কেস, মার্ডার কেস, ডাকাতি কেস, চুরি কেস, ছিনতাই কেস, বিভিন্ন কেস দিয়েছে। চাঁদমণি বৃদ্ধাশ্রম অবৈধ এই কথাটা বলার ক্ষমতা কারণ নেই। তারা বৃদ্ধাশ্রমটা ভাঙছেন না কেন? এই বৃদ্ধাশ্রমের পাট্টা দিয়েছে এই এলাকার বিএলআর ও ক্যানিং ব্লকে। মাতলা নদীর আরেক পারে ক্যানিং পূর্বে নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ ওঠে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। সেই বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবার কালীঘাট তৃণমূলের ক্যানিং পশ্চিমের বিধায়ককেও সরকারি জমি খালি করার নির্দেশ দেওয়া হলো। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। বারুইপুরের হাড়দহে বিজেপি কর্মীর হাড় হিম করা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের মধ্যে একজন বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য, একজন বিজেপি কর্মী, বাকি 2 জন তৃণমূলের কর্মী। যদিও নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে। পুরো প্ল্যান করে আমার বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপির কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ একটা ফোন আসে। কাউকে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে খুন হতে হলো বিজেপির এক কর্মী বাপি প্রামাণিককে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া। সেই ট্যাংরাবেড়িয়া অঞ্চলের ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রবিবার রাতে রীতিমতো তার বাপি প্রামাণিকের স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী শুরু থেকেই দলেরই একাংশের দিকে অভিযোগ করেছিলেন। তৃণমূল কর্মীদের দলে নেবার প্রতিবাদ করাতেই এই পরিণতি বলে দাবি করেছিলেন তিনি। ওরা সুজন ছিল, সুজন তৃণমূলের সুজন ছিল, তৃণমূলের লোক ও শিবরার দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর নিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যে সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাদ দিয়েছিল, ওই অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বল আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? ঘটনায় 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের। এই প্রেক্ষাপটে সেই সুজন মণ্ডল, বিজেপি কর্মী কনক মণ্ডল, 2 তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল ও অনিল নাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির লোকদেরকে উস্কে দিত, আমার বাবার প্রতি উস্কে দিত যে তোরা আমি তোদেরকে টাকা দেবো, বাবাকে খুন করে দে। মানে এই কল রেকর্ডিং যাকে ফোন করেছে, মানে তারা ফোন করে শুনিয়েছে, বাবা সেই রেকর্ডিংটা আমার বাবাকে এনে শুনিয়েছে, বাবার লোকরা, যে দেখো তোমার মারার জন্য তারা বলেছে। সুজন মণ্ডল কি ছিলেন এখানকার মানে বিজেপি সদস্য ছিল। এই সুজন মণ্ডলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নানা কথা সামনে আসছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সোমবারই দাবি করেন সুজন মণ্ডলকে আগেই
বহিষ্কার করা হয়। সুজন মণ্ডলকে অনেক আগে দল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে সুজন মণ্ডলকে। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি সুজন মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন মনোরঞ্জন জোয়ারদার। সুজন মণ্ডল গত 3 মাস ধরে বিজেপির কোনো কার্যক্রমের সঙ্গে নেই, কারণ তাকে দল থেকে শোকজ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন সুজন মণ্ডল সন্ধ্যা 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার যে কর্মক্ষেত্র, সে একটি জায়গাতে নাইট গার্ডের কাজ করে, সে সেইখানে রয়েছে। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় পরিবারের সিবিআই তদন্ত দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তাহলে ভাবুন বিজেপি সরকারের হালটা কি। অন্তর্ক হলে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে এটাকে কৌশলে তৃণমূলের নামটা যোগ করে দেওয়ার। এটাতে লাভ হবে না। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। অভিযুক্ত বাকি 12 জনের খোঁজে চলছে তল্লাশি। হেন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।